25 আগস্ট বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। শিল্পায়নে গতি আনতে কাজ শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। কার্যকর ওয়ান স্টপ সেবা চান ব্যবসায়ীরা। হরমোন দিয়ে পশু মোটা তাজাকরণ ঠেকাতে মাঠে নামছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। হাটে নজরদারি রাখবে প্রাণী সম্পদ বিভাগ। নৌশ্রমিকদের কর্মবিরতিতে নৌপথে অচল অবস্থা। সমস্যা সমাধানে শ্রম অধিদপ্তরের লঞ্চ মালিকদের বৈঠক, সিদ্ধান্ত ছাড়াই শেষ। বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশনকে একীভূত করে গঠিত বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার যাত্রা শুরু হবে 2-1 মাসের মধ্যে। এর কার্যক্রম শুরু হলে শিল্পায়নে গতি আসবে, কর্মসংস্থান বাড়বে বলে মনে করছে বিনিয়োগ বোর্ড। আর ব্যবসায়ীদের প্রত্যাশা একটি কার্যকর ওয়ান স্টপ সেবা। নতুন এই সংস্থা তাদের অংশগ্রহণ ও আলোচনার সুযোগ কতটা থাকে তার উপরও নির্ভর করছে এর সফলতা। 2000 সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মাত্র 58টি প্রতিষ্ঠানকে বেসরকারীকরণ করতে পেরেছে প্রাইভেটাইজেশন কমিশন। বিশেষ করে সবশেষ 4 বছরে বেসরকারি খাতে গেছে মাত্র একটি প্রতিষ্ঠান। অন্যদিকে শুধু বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন ছাড়া চোখে পড়ার মতো কোনো কার্যক্রম নেই বিনিয়োগ বোর্ডের। বিনিয়োগে গতি আনতে প্রাইভেটাইজেশন কমিশন ও বিনিয়োগ বোর্ড একীভূত করতে গত মাসে সংসদে পাশ হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2016। বেসরকারি খাতে বিনিয়োগে উৎসাহ দেয়া ও শিল্প স্থাপনের সুযোগ সুবিধা নিশ্চিত করাই হবে বিডার মূল কাজ। এছাড়া সরকারি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমিকে উৎপাদনে ব্যবহার ও বন্ধ শিল্প কারখানা নতুন করে চালুর উদ্যোগ নেবে বিডা। যত দ্রুত সম্ভব এই আপনারা এর বহিঃপ্রকাশ দেখতে পাবেন। তো অদূর ভবিষ্যতেই এই কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হবে এবং বিনিয়োগ সংক্রান্ত আরও যে কার্যক্রম এটি আরও জোরদারভাবে চলবে বলে আমি বিশ্বাস করি। আগারগাঁওয়ে নতুন ভবনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় আপাতত স্বল্প পরিসরে আগামী মাস থেকে শুরু হবে বিডার কাজ। ব্যবসায়ীরা বলছেন, এক ছাদের নিচে যাতে দ্রুত ওয়ান স্টপ সার্ভিস পাওয়া যায় সে ব্যাপারে বিডাকে সক্রিয় হতে হবে। বিডা হওয়ার পর প্রপার ওয়ান স্টপ সার্ভিস চালু হবে। প্রপার মানে একই জায়গায় মানুষ পাওয়ার, গ্যাস, ল্যান্ড, তার যে একটা ইনভেস্টরের জন্য যে যাবতীয় জিনিসগুলো লাগে তা যাতে একটা জায়গা থেকেই তার আনসারগুলো পান। বিডার সুফল পেতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রচারণার দিকে নজর দেওয়ার কথাও বলছেন ব্যবসায়ীরা। উম্মুনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার যাত্রা শুরু হবে 2-1 মাসের মধ্যেই। ব্যবসায়ীরা চান ওয়ান স্টপ সেবা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান খান। স্বাগত তৌহিদুর রহমান খান। আমরা জানতে চাই যে বিডার যাত্রা শুরু হলে ব্যবসা শুরু করার ক্ষেত্রে এবং বিশেষ করে বিদেশি বিনিয়োগ যারা করতে চান তাদের জন্য যেসব প্রতিবন্ধকতার কথা আমরা বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের কাছ থেকে শুনি সেইগুলি বিলোপ করার কি কি পরিকল্পনা আপনারা নিয়েছেন? ধন্যবাদ। ইতিমধ্যে আপনাদের প্রতিবেদনে যেটা এসছে এবং অন্যান্য যারা এ বেসিসে প্রেসিডেন্ট বক্তব্য দিয়েছেন সেখান থেকে আমরা যেটা জানতে পারছি যে এবং আমাদের এক্সপিরিয়েন্সও বলছে যে ওয়ান স্টপ সার্ভিস পাশাপাশি যেই জিনিসটা আমাদের খুবই দরকার সেটা হচ্ছে যে একটা অথরিটি বা একটা সেল যে কোঅর্ডিনেশন করবে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে। এই বিডা আইনের মধ্যে আমরা সেই দুটো জিনিসকে এমফাসিস দিয়েছি, যেটা আমরা 1 সেপ্টেম্বর থেকে সম্ভবত শুরু করতে যাচ্ছি যাত্রা, যে বিডার যাত্রা। এবং তার মাধ্যমে আমরা যে জিনিসটা করব যে ওয়ান স্টপ সার্ভিস এবং কোঅর্ডিনেশন বিটুইন অল আদার মিনিস্ট্রিজ অ্যান্ড এজেন্সিজ, এই জিনিসটাকে আমরা সবচাইতে ইম্পর্টেন্স দিচ্ছি বিডা আইনে। আর একই ছাদের তলে, যেমন আজকেও আমার একটা মিটিং ছিল ইউনিয়ন প্রভিন্স চেম্বারের সাথে, ইউনিয়ন কমার্স অ্যান্ড চেম্বারের সাথে, তাদের সাথেও কিন্তু একটা জিনিসই তারা আমাদেরকে বারবার বলছে যে ল্যান্ড দাও, গ্যাস দাও, ইলেকট্রিসিটি দাও এক জায়গা থেকে। সো এই এক্সপিরিয়েন্সটা আমাদের কিন্তু অনেক দিন ধরেই হয়ে আসছে। এইটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনুভব করার পরেই তার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারেই কিন্তু এই বিডার গঠনটা তৈরি করা হয়, আইডিয়াটা তৈরি করা হয় এবং এই আইনের প্রত্যেকটা ধারাই সেইভাবে কাজ করা হয়েছে। যেটা আপনি বলছিলেন রিপোর্টে এসছে যে প্রাইভেটাইজেশন,
জি বলুন, আমরা আসলে এই জিনিসটাই এখন আমরা দেখি সবচেয়ে বেশি উদ্বেগ যে এমনকি ওয়ার্ল্ড ব্যাংকেরও যদি ডুইং বিজনেস বিভিন্ন দেশের ওরা যে প্রতিবেদন তৈরি করে সেখানে তারা বলছেন যে বাংলাদেশে বিদেশে বিনিয়োগ করলে পরে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি প্রফিট আসলে নিয়ে যেতে পারেন বিনিয়োগকারীরা, কিন্তু তারপরেও এখানে বিনিয়োগ কম আসছে, মূলত বিনিয়োগ করতে এসে একটা লম্বা সময় তাদের স্টার্ট আপে চলে যায়, ফলে ওই সময়টা ধৈর্য রাখা খুব কঠিন এবং বিভিন্ন এই যে আপনিও যেটি বলছিলেন আসলে অনেকগুলি জায়গায় যেতে হয়, একটা কোম্পানির রেজিস্ট্রেশন করতে হয়, গ্যাস প্রয়োজন হয়, ইলেকট্রিসিটি প্রয়োজন হয়, এই পুরো বিষয়গুলি এবং পরিবেশের ছাড়পত্র সহ অনেকগুলি ছাড়পত্রও কিন্তু একটা প্রতিষ্ঠানকে নিতে হয়, সেগুলি আসলে একটা ছাতার নিচে না আসলে পরে আমরা বিদেশিদেরকে হয়তো এত সুযোগ সুবিধা সত্ত্বেও আকর্ষণ করতে পারছি না। এক্স্যাক্টলি, যেটা ইজি অফ ডুইং বিজনেসে যদি আপনি দেখেন যে 10টা ইন্ডিকেটর, প্রত্যেকটাতে দেখা যাচ্ছে যে আমাদের সময় কনজামশনটা সবচেয়ে বেশি, অথচ প্রফিট টার্ন ওভার মোর দেন 2000 টাইমস, ইট ইজ মোর দেন এনি আদার কান্ট্রিজ। এরপরও কিন্তু আমরা কেন পারছি না আনতে, সেই অনুভূতি থেকেই কিন্তু আমরা বিডা আইনটা তৈরি করি এবং একই ছাতার তলে, এবং পাশাপাশি আরেকটা কাজ শুরু হয়েছে বিডার পাশাপাশি, সেটা হচ্ছে আমরা ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট তৈরি করতে যাচ্ছি, যেটা রুলস অফ বিজনেসের সাথে, অ্যালোকেশন অফ বিজনেস অ্যান্ড রুলস অফ বিজনেসের সাথে আমাদের যে কনফ্লিক্টগুলো হচ্ছে সেইটা থেকে কিন্তু বেরিয়ে আসার জন্য উইদিন 6 মান্থস আমরা পেতে যাচ্ছি ওয়ান স্টপ অ্যাক্ট। ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট যদি আমাদের চলে আসে, পাশাপাশি বিডা চলতে থাকে, তাহলে আজকে বিনিয়োগকারীরা যে কমপ্লেনগুলো দিচ্ছেন সেই কমপ্লেন ইনশাল্লাহ উইদিন 6 মান্থ থাকবে না, যা ইতিমধ্যে কিন্তু আমরা অনলাইন সিস্টেম চালু করে, অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন ভিসা, অনলাইন ওয়ার্ক পারমিট, এইগুলো চালু করে কিন্তু আমরা 355 মিলিয়ন থেকে 2235 মিলিয়নে আমরা কিন্তু এফডিআই আনতে পেরেছি, যেটা আমাদের টার্গেট ডাবল ডিজিট বিলিয়ন ডলারে যাওয়া, সেটা আমরা পারবো খুবই তাড়াতাড়ি। তৌহিদুর রহমান খান, আমরা যেটি দেখছি যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অনেক এগিয়ে গিয়েছে এবং এখন আসলে অনেক বেশি বড় বিনিয়োগের প্রয়োজন, অনেকগুলি সেক্টরেই আমরা দেখছি, এমনকি কৃষিতে অনেক বড় বড় বিনিয়োগের প্রয়োজন হয়, যেটা হয়তো এখন ছোট ছোট বিনিয়োগে সম্ভব হচ্ছে না, ফলে এগুলিকে বিদেশি বিনিয়োগ যত বেশি আকর্ষণ করা যাবে ততই হয়তো আমাদের জন্য অনেক ভালো হবে। আমরা আমাদের সঙ্গে ইতিমধ্যেই বিজিএমই এর সভাপতি সিদ্দিকুর রহমান যোগ দিয়েছেন, আমরা তার কাছে একটু ব্যবসায়ীদের পার্সপেক্টিভ থেকে জানতে চাইবো যে আপনাদের কাছে তাদের আসলে চাহিদাগুলি কি। স্বাগত সিদ্দিকুর রহমান, আমরা একটু জানতে চাই যে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা যারা, এমনকি দেশি বিনিয়োগকারীরাও যখন একটা বিনিয়োগে যান তখন স্টার্ট আপেই অনেক সময় লেগে যায় নানান জটিলতার কারণে, সেই জিনিসগুলিতে আপনারা কি ধরনের সেবা প্রত্যাশা করেন? আমরা জানি যে বিডা নতুন শুরু হচ্ছে, আমরা একটা অনেক আশা নিয়ে আছি সেখানে যাতে কোনো ধরনের ফাঁক তৈরি না হয়। ধন্যবাদ আপনাকে। আমরা বর্তমানে যে অবস্থাটা ছিল তার থেকে অনেকটাই কিন্তু দিন দিন পরিবর্তন হচ্ছে। আমরা বলবো না যে পরিবর্তন হচ্ছে না, অনেকটাই পরিবর্তন হচ্ছে, অনেকটাই তাড়াতাড়ি করার, সহজ করার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। যেমন আপনার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনলাইনে আমরা কাজ করছি, এনবিআর এর বা কাস্টমসের সাথে অনলাইন করার চেষ্টা করতেছে সরকার। সেই যে কাজগুলো কিন্তু আমরা করছি এবং সরকারও এগুলো করছে, তারপরও কেন আমাদের দেশে বিনিয়োগ হচ্ছে না? বিনিয়োগ আগে যেমন বিনিয়োগ হতো না, কারণ হলো এখানে রেট অফ ইন্টারেস্ট ব্যাংকের অনেক বেশি, তারপরে এনার্জির যে দরকার সেই এনার্জিটা কিন্তু আমরা এখনও ঠিকমতো পাচ্ছি না। যেমন আপনি দেখেন বিগত দিনে অনেক বড় বড় ইনভেস্টমেন্ট করে অনেকেই বসে আসছিল, 2-3 বছরে গ্যাস পাওয়া যায় না। এই সময় যেই 12 থেকে 15% ইন্টারেস্ট গুনতে হয় মালিকদের, তারপরে কিন্তু আর তারা বিনিয়োগের দিকে আকৃষ্ট হয় না। জমির একটা স্বল্পতা আছে আমাদের, যার জন্য বর্তমান সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে ইকোনমিক জোন করতেছে। এই ইকোনমিক জোনগুলো শেষ হইতে আরও 3 থেকে 5 বছর সময় লাগবে। এই সময়ের মধ্যে আমরা মনে করি যে কোথাও যদি ঢাকার আশেপাশে উঁচু জমি থাকে সেইগুলো যদি আমাদেরকে বিনিয়োগ করার জন্য দেওয়া হয়, তাহলে বিদেশিরাও এসে বিনিয়োগ করবে, আমরাও বিনিয়োগ করব। কারণ এখন এই মুহূর্তে চায়নার থেকে অনেক বিনিয়োগকারী বাংলাদেশে আসতে চাচ্ছে, ইন্ডিয়ার থেকেও অনেকে বিনিয়োগ করতে ঢাকায় আসতে চায়। এই যে বাংলাদেশে আসতে চাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে না জমি দিতে পারছি ঠিক মতো এই মুহূর্তের জন্য। এখন 5 বছর পরে আপনি দিবেন, সেটা তো কাজ হবে না। এই মুহূর্তের জন্য
জমি ঠিক করে দেওয়া দরকার, গ্যাস এবং বিদ্যুতের লাইনগুলো যাতে পাওয়া যায় সেই নিশ্চয়তা দেওয়া দরকার। আমরা গ্যাসের অনেক জায়গায় অনেক অপচয় করছি, সেই অপচয়গুলো বন্ধ করে যদি আমরা ইন্ডাস্ট্রিকে দেওয়া হয় তাহলে একদিকে হলো আমার রপ্তানি খাতে যদি দেওয়া হয় তাহলে আমার রপ্তানি আয়ের বৃদ্ধি হবে এবং এমপ্লয়মেন্ট হবে। সেই এমপ্লয়মেন্টের ব্যবস্থাটা হলো একমাত্র ইন্ডাস্ট্রি ছাড়া ওইভাবে এমপ্লয়মেন্ট কিন্তু করা যায় না। আমি শুধু গার্মেন্টসের কথা বলছি না, যে কোনো ইন্ডাস্ট্রি করলে সেখানে এমপ্লয়মেন্ট হবে। এবং আমরা গত মাসেও যে আমাদের এক্সপোর্ট হয়েছে সেখানে 84% শুধু আরএমজি থেকে এসেছে। সেই আরএমজির উপরে ভরসা না করে, একটা সেক্টরের উপরে না তাকিয়ে থেকে আমরা মনে করি যে আরও অন্য সেক্টর ডেভেলপ করা দরকার। এবং আমাদেরকে যদি কিছু কিছু ইন্ডিয়ায় দেখছেন আপনি অনেক প্যাকেজ দিয়েছে এই গার্মেন্টসকে, আমরা এখন দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্টার ওয়ার্ল্ডের মধ্যে, সেই জায়গাটা তারা দখল করতে চাচ্ছে 2018-র মধ্যে। সেখানে তারা কিন্তু অনেক তাদেরকে ক্যাশ ইনসেন্টিভ সহ বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিচ্ছে। তা আমরা মনে করি যে আমাদেরকেও এইরকম, আমি মনে করি না যে সরকার আমাদেরকে ওই রকম সক্ষমতা আছে বা দিতে পারবে, তবে কিছু কিছু যদি সহায়তা ওদের মতো যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রি 2021 সালের মধ্যে যে আমরা মধ্যমায়ের দেশে যাব এবং 2021 সালে 60 বিলিয়ন এক্সপোর্ট হবে, তার মধ্যে 50 বিলিয়ন আরএমজি থেকে হবে, সেই জিনিসটা কিন্তু আমরা পারবো না। সেই জন্য আমরা বলি যে সরকারকে আমরা সবসময় সহযোগিতা করতে চাই, সরকারও আমাদেরকে সহযোগিতা করে। আমরা একত্রে মিলেমিশে কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই আমরা চেষ্টা করতে চাই। সিদ্দিকুর রহমান, তৌহিদুর রহমান খান, আপনারা দুজনে আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতির পর আপনাদের কাছে ফিরে আসছি। এডিটর স্পিকে নিচে একটা বিরতি। বিনিয়োগ নিয়ে কথা বলতে বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান খান এবং বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান আছেন আমাদের সঙ্গে। তৌহিদুর রহমান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অনেকগুলি সেবা খাতকে আসলে এক জায়গায় আনতে হলে বা আনার যে প্রক্রিয়াটা আছে, বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য, সেই ক্ষেত্রে আপনাদের কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে কিনা? এখন তো আমরা সেই চ্যালেঞ্জের মুখে আছি, যে যেটা বললাম যে রুলস অফ বিজনেস অনুসারে আমাদের এখতিয়ার যেটুকু আছে সেটা আমরা রিকমেন্ডেশন পর্যন্ত করতে পারি, তারপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেটা করবে বা কানেক্টিভিটিগুলো দিবে। বাট যেটা আমরা ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্টের মাধ্যমে যাচ্ছি এবং বিডা আইনের মাধ্যমে যাচ্ছি, সেই জায়গাটাতে কিন্তু আমরা সেই ক্ষমতাটা আমাদের কাছে স্পেসিফিক একটা মেগাওয়াট, সার্টেন মেগাওয়াট আমাদের দেওয়ার ক্ষমতা থাকবে। সেই জায়গাটাতে এন্টারপ্রিনার্সদেরকে কিন্তু আমরা যখন রেজিস্ট্রেশনটা আসবে সঙ্গে সঙ্গে যাতে দিতে পারি ইলেকট্রিক কানেকশন, সেই জিনিসটা আমরা তখন ইনশিওর করতে পারবো। যেটা আমাদের সিদ্দিকুর রহমান সাহেব বলছিলেন, ল্যান্ড অ্যান্ড গ্যাস বা এনার্জি, এই বিষয়গুলো কিন্তু তখন আমরা অ্যাড্রেস করতে পারবো যে নট অনলি ইলেকট্রিসিটি উইথ আদার্স কানেক্টিভ ইউটিলিটি সার্ভিসেস। পরিবেশের কথা বলছিলেন, পরিবেশের ছাড়পত্রের কথা, পরিবেশের ছাড়পত্রটা আমাদের দপ্তর থেকে যাতে দেওয়া হয় ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্টের মাধ্যমে আমরা সেই জিনিসটাকে ইনশিওর করতে যাচ্ছি। তৌহিদুর রহমান খান, এই জিনিসগুলি যদি এনশিওর করা যায় তাহলে আমরা মনে করি যে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে। তারপরেও ধরেন আমরা তো $60 বিলিয়ন এক্সপোর্ট করতে চাই, সেই ক্ষেত্রে বাড়তি নতুন বিনিয়োগও প্রয়োজন হবে। সেইটা আকর্ষণ করবার জন্য যারা বিদেশি বিনিয়োগকারী আছেন তাদেরকে আমরা কিভাবে কমিউনিকেট করব, কারণ সেটা তো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কি? খুব ইন্টারেস্টিং। আমরা গত কয়েক বছর ধরে, গত 2014 সাল থেকে ইনভেস্টমেন্ট সামিট করে আসতেছি বাংলাদেশে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে থাকেন। এখানটায় দেখা যাচ্ছে প্রথমবার মাত্র এসেছিলেন 100 জন ইনভেস্টার, ফরেন ইনভেস্টার্স। 2016 জানুয়ারিতে যে আমরা সামিটটা করি সেখানে 344 জন ইনভেস্টার আসেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকেও আমাকে অফিস করতে হয়েছে। বিদেশি এন্টারপ্রেনাররা বাংলাদেশে এসছেন তাদের সাথে মিটিং করার জন্য। ইচ অ্যান্ড এভরি ডে আমরা কিন্তু এখন বিদেশি ইনভেস্টরদেরকে পাচ্ছি এবং এটার সাথে যে জিনিসটা সবচেয়ে প্রয়োজন, আমাদের ইকোনমিক মিনিস্টার যারা আছেন দূতাবাসগুলোতে তাদের কাছে মেটেরিয়াল পাঠানো এবং মার্কেট অ্যানালাইসিস করা, যেটা আগে আমাদের কখনো মার্কেট রিসার্চ
সিস্টেমটাই ছিল না। হোয়াট ইজ আওয়ার মার্কেট সাইজ, এই জিনিসগুলো কিন্তু আমরা আগে দেখাতে পারতাম না। আমরা এখন মার্কেট অ্যানালাইসিস করে বাইসাইকেল, তারপরে হচ্ছে বেসিক কেমিক্যাল, টেলিকমিউনিকেশন, তারপর মোবাইল কোম্পানি, এই যে এইগুলো যে নতুনভাবে হচ্ছে আমাদের অটোমেটিক্যালি কিন্তু $60 বিলিয়ন টার্গেটের জন্য আরএমজির পাশাপাশি অন্যান্য সেক্টর বা অন্যান্য প্রোডাক্টের যে মার্কেট সাইজগুলো এইটা প্রচার করাটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এইগুলো আমরা কিন্তু রোড শো, সেমিনার, সিম্পোজিয়াম, সামিটের মাধ্যমে এবং ইকোনমিক মিনিস্ট্রির মাধ্যমে যেগুলো আমরা নর্মালি আমাদের দূতাবাসগুলোতে রয়েছে তাদের মাধ্যমে এই ইনফরমেশনগুলো আমরা কিন্তু কমিউনিকেট করছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সাম্প্রতিককালে নর্দার্ন কান্ট্রিতে যাচ্ছেন, ওখানেও কিন্তু আমরা আমাদের মেটেরিয়ালসগুলো দিয়েছি যাতে করে ওখানে প্রচারটা হয় যে এই মেটেরিয়াল শুধুমাত্র বোর্ড অফ ইনভেস্টমেন্ট বা বিডা বা প্রাইভেটাইজেশন কমিশন বা পিএম অফিস করছে তা না, আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়কে কিন্তু এই 60 বিলিয়নকে টার্গেট করে আমরা আগাচ্ছি যে আমাদের 34% কন্ট্রিবিউশন জিডিপিতে হতে হবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে। এই টার্গেট নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি, যেটা 2020 সালে। আর যেটা সিদ্দিক সাহেব বলেছেন সে আমি এক কণ্ঠে বলবো যে যদি প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর একসাথে মিলে কাজ করতে পারি আমরা, তাহলে এটা অসম্ভব কিচ্ছু না। তৌহিদুর রহমান খান, আমরা একটু সিদ্দিকুর রহমান সাহেবের কাছে যাব যে এই বিষয়টি যে প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট কিভাবে আসলে এফডিআই অ্যাট্রাক্ট করতে একসঙ্গে কাজ করতে পারে, সেই ক্ষেত্রে ফোরামগুলি কি এবং আপনারা কিভাবে কাজ করলে আরো বেশি স্বস্তি পাবেন? না, যেটা কথা হয়েছে যে অন স্টপ সেলের মাধ্যমে সবকিছু করতে হবে, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে অবশ্যই যে আইনটা করে নিতে হবে। কারণ ওনারা যদি শুধু বলেন যে এইখানে গ্যাস দিয়ে দেওয়া হবে বা এখানে বিদ্যুৎ দিতে হবে, তাতে কিন্তু কাজ হবে না। এটা আইনে থাকতে হবে। উনি যেটা বলেছেন যে আমরা এত মেগাওয়াট পর্যন্ত দিতে পারবো, যখনই রেজিস্ট্রেশন হবে তখনই বলতে পারবো যে এই সময় আপনার দরকার, ঠিক আছে, এই সময়ের আগেই আপনি পাবেন। এই জিনিসগুলো যদি করা যায় এবং সমস্ত সার্টিফিকেশন যা কিছু আছে সব যদি একটা জায়গার থেকে হয়, যদি বিভিন্ন দুয়ারে দুয়ারে আমাদেরকে না ঘুরতে হয়, ইভেন আমরা যখন এক্সপোর্ট করি বা ইম্পোর্ট করি তখন কাস্টমসের বিভিন্ন জায়গায় কিন্তু সিগনেচার করতে হয়, এগুলো অবশ্যই কমিয়ে আনতে হবে। মানুষ যাতে বিড়ম্বনার শিকার না হয় সেই জিনিসটা সরকারকে এনশিওর করতে হবে। যদি এগুলো করা হয়, মানুষ কিন্তু বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য আগ্রহ প্রকাশ করছে। রেগুলারলি কিন্তু বিদেশিরা আমাদের দেশে আসছেন, বিশেষ করে চায়নার থেকে এখন অনেকেই ইনভেস্ট করতে চাচ্ছেন এখানে। কিন্তু আমাদের এই কাজগুলো যদি আমরা করতে পারি এবং সরকার যেভাবে এগুচ্ছে ঠিক সেটা যদি ঠিক মতো করা যায় এবং এনার্জির নিশ্চয়তা, আমি আবারও বলবো এনার্জির নিশ্চয়তাটাই সবচেয়ে বড় আগে দরকার এবং জায়গার জন্য। তৌহিদুর রহমান খান, আমরা বুঝতে পারছি যে একটা ভালো দিকেই যাচ্ছে এবং আমরাও আশা করি যে বিডা যেন শুধুমাত্র সুপারিশ করার অথরিটি না থেকে সংযোগ সহ অন্যান্য সেবাগুলি প্রদান করার অথরিটি তাদেরকে দেওয়া হয়, তাহলে হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তৌহিদুর রহমান খান, সিদ্দিকুর রহমান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটরস থেকে বিচার। হরমোন দিয়ে পশু মোটাতাজা করা ঠেকাতে 10 জেলায় অভিযানে নামছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্রেসক্রিপশন ছাড়া ফার্মাসিগুলো যেন হরমোন জাতীয় ওষুধ বিক্রি করতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে ওষুধ দিয়ে মোটা করা পশু হাটে আনা ঠেকাতে রাখা হয়েছে নজরদারি, বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রতি বছরই কোরবানি ঈদের আগে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার জন্য হরমোন জাতীয় ওষুধ দিয়ে গবাদি পশু মোটা তাজা করে। প্রেসক্রিপশন ছাড়াই বিভিন্ন ফার্মেসি থেকে কেনা হয় এসব ওষুধ। এসব স্টেরয়েড গবাদি পশুর মাংসেই থেকে যায়, ফলে মাংস খেলে ক্ষতিকর প্রভাব পড়ে মানবদেহেও। গত সপ্তাহে অভিযান চালিয়ে যাত্রাবাড়ির 60টি ফার্মেসিতে অবৈধ হরমোন জাতীয় ওষুধ পায় ঔষধ প্রশাসন অধিদপ্তর। কারাদণ্ড দেয় 7 জনকে। এরপরই উত্তরবঙ্গের 10টি জেলায় বিশেষ অভিযান চালাতে মাঠ পর্যায়ে চিঠি দেয় অধিদপ্তর। অবৈধ ওষুধ কারো কাছে পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাদের শাস্তি দেয়া হবে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
এরকম অসাধু প্র্যাকটিস যেন কোথাও না হয়। কোনো মানুষ যাতে এরকম ধরনের হরমোন কোনো দোকান থেকে বা এরকম কোনো স্টেরয়েড কিনে যাতে গরুতে ব্যবহার করে এরকম ধরনের এটা যেন প্রতিরোধ করা হয়, প্রতিহত করা হয় বিভিন্ন জায়গাতে। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তরও জানিয়েছে হরমোন ব্যবহার করে মোটা তাজা করা পশু যাতে কেউ হাটে আনতে না পারে সেজন্য থাকবে কঠোর নজরদারি। অসুস্থ গরু এবং এই যে ড্রাগের অ্যাবিউজ করে কোনো গরু উৎপাদন করেছে বা লালন পালন করেছে এরকম গরু যাতে মার্কেটে না আসে। নজরদারির অংশ হিসেবে এবার সারা দেশে গরুর হাটের তালিকা তৈরির কাজও করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হরমোন দিয়ে পশু মোটা তাজা করার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সৈয়দ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। ডক্টর আনোয়ারুল ইসলাম, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কোন ধরনের ওষুধ আসলে স্টেরয়েড বা হরমোন জাতীয় ওষুধ যেগুলি ব্যবহার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। ডক্টর সৈয়দ আনোয়ার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে গরুতে যে ধরনের বা যে কোনো পশুতে যে স্টেরয়েড বা হরমোন ব্যবহার করা হয় এগুলি সাধারণভাবে কি ধরনের হরমোন বা এই ওষুধগুলির নাম কি, মানুষ কিভাবে বুঝবে? আমরা আনোয়ার সাহেবকে সংযোগটা পাচ্ছি না, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে। নৌ শ্রমিকদের সমস্যা সমাধানে শ্রম অধিদপ্তরের পরিচালকের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠক কোনো সিদ্ধান্তে আসেনি। এদিকে নীতিগতভাবে শ্রমিকদের ধর্মঘট ঠিক নয় বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাহজাহান খান। তার মতে জনগণকে জিম্মি না করে আলোচনা করেও সংকট সমাধানের সুযোগ ছিল। ন্যূনতম 10,000 টাকা বেতন, নৌপথে নিরাপত্তা ব্যবস্থা সহ নানা দফা দাবিতে সোমবার থেকে কর্মবিরতি পালন করছেন নৌ শ্রমিকরা। এতে ব্যাহত হচ্ছে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন। সংকট সমাধানে নৌ শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন শ্রম পরিচালক SM আশরাফুজ্জামান, কিন্তু বৈঠক শেষ হয় কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই। শ্রমিকদের সঙ্গে বলবো, মালিকদের সঙ্গে বলবো এবং এই বিষয়টা আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি সেটি ঠিক এখনই বলে দিতে পারবো না, সঙ্গে বলবো, মালিকদের সঙ্গে বলবো এবং এই বিষয়টা আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি সেটি ঠিক এখনই বলে দিতে পারবো না যে আজকেই অমুক সময় বা কালকে অমুক সময়। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এই বিষয়টি নিরসন করার জন্য। দেশে সব খাতে মজুরি বাড়লেও নৌ শ্রমিকদের না বাড়ায় নাখোশ নৌমন্ত্রী। এ বিষয়ে মালিকদের অবস্থান অযৌক্তিক বলেও মনে করেন তিনি। তবে হঠাৎ করে সাধারণ মানুষকে বিপদে ফেলে শ্রমিকদের কর্মবিরতিকে নীতিগতভাবে সমর্থন করছেন না নৌমন্ত্রী। দেশের বিভিন্ন সেক্টরে যেভাবে মজুরি বা বেতন বৃদ্ধি হয়েছে সেই তুলনায় এই মজুরি কিন্তু খুব বেশি বৃদ্ধি করা হয়নি বলে আমার কাছে মনে হয়, কিন্তু তারা সেটাকে মানতে নারাজ। অপরদিকে শ্রমিক পক্ষ কোনো ধরনের ঘোষণা ছাড়াই এই অচল অবস্থাটা করলেন, এইটা কিন্তু আমি মনে করি আসলে এটা নীতিগতভাবে ঠিক করেনি। নৌ শ্রমিক ও মালিকদের সাথে শিগগিরই বৈঠক করে সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী ফয়সাল ইফতেখার এবং বরিশাল থেকে মুরাদ আহমেদ। আমরা তাদের সঙ্গে কথা বলছি। ইফতেখার, ফয়সাল, আপনার কাছে একটু জানতে চাই যে পণ্যবাহী যে জাহাজগুলি আছে সেইগুলিতে এই ধর্মঘটের কি প্রভাব পড়েছে?
ধর্মঘটের প্রভাব বলতে আপনি জানেন পণ্যবাহী যে লাইটারের জাহাজগুলো এগুলো মূলত চট্টগ্রামের বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয় সেগুলো দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। তো চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এ পর্যন্ত প্রায় 32টি জাহাজ আটকে আছে যেগুলো পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে, অর্থাৎ যেগুলো থেকে পণ্য খালাস করা যাচ্ছে না। তো সেখানে প্রায় 5.5 লাখ টন পণ্য ইতিমধ্যে খালাসের অপেক্ষায় রয়েছে এবং এগুলো মূলত লাইটারের জাহাজ চলাচল না করার কারণে সেখান থেকে খালাস করা যাচ্ছে না। আর এর বাইরে সারা দেশে প্রায় 36টি ঘাট আছে যেগুলোতে লাইটারের জাহাজগুলো পণ্য খালাস করে। তো ওই ঘাটগুলোতেও কিন্তু একই অবস্থা আমরা দেখতে পেয়েছি এবং ওয়াটার ট্রান্সপোর্ট সেল অর্থাৎ যেটি এই পণ্য পরিবহন করার যে জাহাজগুলো তাদের কর্তৃপক্ষের যে সংগঠন সেই ওয়াটার ট্রান্সপোর্ট সেলের তথ্য অনুযায়ী সেসব ঘাটে প্রায় পণ্য আটকে আছে অন্তত প্রায় 7.5 লাখ টন পণ্য। তো তার মানে বোঝা যাচ্ছে যে সারা দেশেই কিন্তু এক ধরনের পণ্য পরিবহনে স্থবিরতা বিরাজ করছে এই লাইটারের শ্রমিকদের ধর্মঘটের কারণে। এবং আমি এই ধর্মঘটের প্রভাবটুকু চট্টগ্রামের 16টি ঘাট এবং সেই 16টি ঘাটে কিন্তু আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি। আপনি জানেন চট্টগ্রামের যে খাতুনগঞ্জ সেটি কিন্তু দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের যে বৃহত্তম পাইকারি বাজার বলা হয় এবং এখান থেকে ঘাট থেকে কিন্তু অধিকাংশ পণ্য সেখানে নেওয়া হয় এবং এই ঘাটের মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানেও কিন্তু পরিবহন করা হয়। কিন্তু এই ঘাটে কিন্তু পণ্য পরিবহন পণ্য খালাস যেহেতু বন্ধ আছে তার প্রভাবটুকু কিন্তু আমরা ইতিমধ্যেই বিভিন্ন স্থানে পড়তে দেখেছি, বিশেষ করে খাতুনগঞ্জেও কিন্তু এর প্রভাব ইতিমধ্যে দেখা দিয়েছে। আর এখানে কিন্তু আমদানিকারকদের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে একটি জাহাজ যখন বহির্নোঙরে পণ্য খালাস করে তখন সেটি কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য সে সেখানে অবস্থান করে এবং সেখানে যদি সে বাড়তি অবস্থান করে অর্থাৎ পণ্য খালাসের জন্য যদি অতিরিক্ত সময় ব্যয় করে সেক্ষেত্রে যাদের জাহাজ সেই প্রতিষ্ঠানটিকে $7,000 থেকে প্রায় $12,000 পর্যন্ত অতিরিক্ত যে জরিমানা গুনতে হয় আমদানিকারক এবং আমদানিকারক প্রতিষ্ঠানের। এবং সেক্ষেত্রে আমদানিকারকরা বলছেন যদি এই ক্ষেত্রে ধর্মঘটের কারণে সেখানে যদি বহির্নোঙরে তাদের জাহাজ আটকে থাকে সেক্ষেত্রে পণ্যের উপর যে আমদানিকারকদের অর্থাৎ আমদানিকৃত পণ্যের উপর যে বাড়তি জরিমানাটুকু ব্যয় হচ্ছে আরোপ হচ্ছে সেই জরিমানার টাকাও কিন্তু আমদানিকৃত পণ্যের উপর এবং সেটা হয়তো শেষ পর্যন্ত ভোক্তার উপরেই পড়বে। ফয়সাল, আমরা একটু মুরাদ আহমেদের কাছে যাব। মুরাদ ভাই, একটু জানাবেন যে যাত্রী পরিবহনের পরিস্থিতিটা কি অন্য কোনোভাবে সামাল দেয়া হচ্ছে কিনা? ধন্যবাদ জাহিদ ভাই। আসলে বরিশালের লঞ্চ ধর্মঘট দুটি ধাপে বিভক্ত। আমরা যদি দেখি দিনের বেলা বরিশাল লঞ্চঘাট অচল এবং সন্ধ্যার পর আবার সচল। ঢাকা বরিশাল লিঙ্ক আমাদের চালু রয়েছে। বরিশালের অভ্যন্তরীণ যে 37টি রুট রয়েছে তো সেখানে একেবারেই অচল রয়েছে। আমি আসলে আজকে যে প্রসঙ্গটি এখানে বলা দরকার বলে আমার মনে হয়েছে সেটি হচ্ছে যে শ্রমিকদের সাথে কথা বলে যেটুকু জেনেছি যে বরিশালের যে 37টি লঞ্চ চলাচল করে তার মধ্যে মাত্র 4 জন মালিক রয়েছেন যারা মাসে বেতন দিয়ে থাকেন এবং অন্যান্য সব লঞ্চগুলো মালিকরা ভাড়া দিয়েছেন এবং সেখানে যারা কাজ করছে তারা কিন্তু ডেইলি 130 টাকা থেকে 230 টাকা পর্যন্ত তাদের দিন শেষে দিয়ে দেওয়া হয়। মজার ব্যাপারটি হচ্ছে এতদিন পর্যন্ত লঞ্চ বন্ধ রয়েছে, 3 দিন হয়ে গেল, কোনো মালিক কিন্তু একবার খোঁজ নিতে আসেনি, কারণ তারা জানেন যে এই সময়টায় কাউকে কোনো বেতন ভাতা দিতে হবে না। এই হচ্ছে। আর যাত্রীর যে প্রভাবটি অ্যাকচুয়ালি একটি জায়গায় রয়েছে বরিশালে, সেটি হচ্ছে আপনার মেহেন্দিগঞ্জ উপজেলা একটু নদীমাতৃক, তার সাথে সড়ক লিঙ্ক গড়ে ওঠেনি। অন্য সব জায়গার সাথে সড়ক লিঙ্ক গড়ে ওঠে। আজকে যেটা দেখেছি যে আসলে যাত্রী নেই, অভ্যন্তরীণ ঘাটে কোনো যাত্রী আমরা পাইনি। ম্যাক্সিমাম যাত্রী মেহেন্দিগঞ্জে যারা করেছেন এরা হচ্ছে যে বাবুগঞ্জ, মুলাদি এবং হিজলা হয়ে মেহেন্দিগঞ্জের নদী পার হয়ে সেখানে চলে গেছেন। আর অন্যান্য যাত্রী যারা রয়েছেন তারা মানে বিকল্প পথে চলে যাচ্ছেন। কিন্তু বিষয়টি হচ্ছে আজকে যে প্রসঙ্গটি এখানে উঠে এসেছে যে মালিকদের সাথে বৈঠক হয়েছে। কোন মালিকদের সাথে বৈঠক হয়েছে? যদি আজকে দাবি মেনেও নেওয়া হয় 10,000 টাকা দেয়া হবে, তাদের ন্যূনতম মজুরি কে দেবে এই প্রসঙ্গটি? কারণ বরিশালের যে অবস্থাটি দেখলাম, ভাড়ায় লঞ্চ চলছে এবং ভাড়ার মালিকরা কখনোই এই দায় নেবেন বলে মনে হয় না। এটা খোদ শ্রমিকদেরই কথা। সেক্ষেত্রে তারা মুরাদ আহমেদ, ইফতেখার ফয়সাল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের